সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। হামাসকে ধ্বংস করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র। ইসরায়েল হামাসকে ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে দিয়েছে বলে এতদিন ধরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে দম্ভ দেখে এসেছেন তার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে এ মন্তব্য করলেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। ইসরায়েলের চ্যানেল 13-কে সাক্ষাৎকার দেওয়ার সময় গত বুধবার তিনি কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করে ফেলা বা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব বলে যে প্রচার রয়েছে তা জনগণের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। হ্যাগারির এই মন্তব্যের পরপর দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। নেতানিয়াহুর দফতর জানায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে ধ্বংস করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং সে সক্ষমতাও সেনাবাহিনী ও সরকারের রয়েছে, আর আইডিএফও এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। পরে অবশ্য আইডিএফও হ্যাগারির বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছে। তারা জানায়, সেনাবাহিনী সরকারের লক্ষ্য পূরণে সক্ষম। হ্যাগারি বলতে চেয়েছেন, হামাস একটি আদর্শ, এই আদর্শকে নিশ্চিহ্ন করা সহজ হবে না। তবে আইডিএফ তাদের ব্যাখ্যায় যাই বলার চেষ্টা করুক না কেন, হ্যাগারির মন্তব্যের মধ্য দিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কে যে দূরত্ব রয়েছে তা স্পষ্ট হয়ে গেছে। গাজা যুদ্ধ নিয়ে এরই মধ্যে তীব্র চাপে পড়ে গেছেন নেতানিয়াহু। প্রবল বোমা হামলায় গাজাকে প্রায় ধ্বংস করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলো যুদ্ধ পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা তৈরির জন্য ইহুদি রাষ্ট্রটিকে চাপের মধ্যে রেখেছে। তাদের কাছে এখন আর হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া নয়, বরং যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে দেয়া আরেক সাক্ষাৎকারে হ্যাগারি বলেছিলেন, গাজাতে কোনো সন্ত্রাস নেই, কোনো সামরিক অভিযান চলছে না, কোনো রকেট হামলা হচ্ছে না এবং কোনো সশস্ত্র ব্যক্তি নেই। একথা জনগণকে বলা মিথ্যাচার হবে। সিএনএনকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গাজায় সন্ত্রাস থাকবে। হামাস একটি আদর্শ যা গাজার মানুষ হৃদয় ধারণ করে। বেসামরিক প্রশাসন দিয়ে খাবার চুরি করা মানুষদের দিয়ে এই আদর্শ পাল্টে ফেলা যাবে না। ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে কারণ সরকার তাই চায়, কিন্তু লক্ষ্য অর্জন সম্ভব না। হামাসকে ধ্বংস করে দেওয়ার প্রশ্নে এই অবস্থান শুধু যে সেনাবাহিনীর তা কিন্তু নয়, বাস্তবতা সম্পর্কে সরকারও ওয়াকিবহাল। সম্প্রতি ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেন্সের বলেন, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কথাটির অর্থই নয় যে সংগঠনের সব সদস্যকে হত্যা করা হবে। অবস্থা দৃষ্টি স্পষ্ট, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনী হামাসকে নিয়ে শুরুর দিকের সেই দৃঢ় অবস্থানে আর নেই। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। তারা মনে করেন, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে। মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে ওই কর্মকর্তারা বলেন, ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুল্লাহর বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ঝুঁকিতে পড়তে পারে আয়রন ডোম। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথাও বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আর এমন সময় বিষয়টি নিয়ে কথা উঠছে যখন লেবাননের স্থল ও আকাশ পথে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা গত বুধবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটা করা হতে পারে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, আমাদের পর্যালোচনা বলছে আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। যুক্তরাষ্ট্র সরকার বলছে, এই ব্যবস্থার পেছনে $290 কোটি খরচ করেছে তারা। আয়রন ডোম নিয়ে গর্ব করে থাকে ইসরায়েলি বাহিনীও। তাদের দাবি, গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে ইসলামিক জিহাদের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র বছরের পর বছর ধরে সংগঠনটিকে দিয়ে আসছে ইরান। বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুত আছে বলে ধারণা করা হয়। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, এসব অস্ত্র দিয়ে হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। এদিকে এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখেছে হিজবুল্লাহ। চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উত্তর ইসরায়েলে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে একটি ড্রোন। এছাড়া চলতি সপ্তাহেই 9 মিনিটের আরেকটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ড্রোন থেকে ধারণা
ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র ধরা পড়েছে। হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট আছে, সেগুলোর সক্ষমতা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্রশস্ত্রের চেয়েও বেশি। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই স্বল্প পাল্লার। এরপরও সেগুলোর কিছু কিছু ইসরায়েলের বেশ ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলি বাহিনীর ধারণা, সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া তথ্য অনুযায়ী হিজবুল্লাহর 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছে। তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ দাবি করেন এই সংখ্যা 1 লাখের বেশি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখে গাজা যুদ্ধ চলাকালে এই সিদ্ধান্ত নিল দেশটি। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় তেল আবিবে নিযুক্ত আর্মেনীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্মিলিত জাতিসংঘ প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকেও সমর্থন করে দেশটি। এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আর্মেনিয়া ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের বৈধতার প্রতি সমর্থন জানালো। একই বিবৃতিতে তারা দ্রুত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানায়। স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে নিযুক্ত আর্মেনীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুসেইন আল শেখ আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অধিকার, ন্যায্যতা, বৈধতা এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার দাবির পক্ষে একটি বিজয় এই সিদ্ধান্ত। তিনি আর্মেনিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে গত 28 মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ মাল্টা ও স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে। আর্মেনিয়াকে নিয়ে এখন পর্যন্ত 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ইসরায়েল বরাবরই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার নিন্দা করে আসছে। তাদের ভাষ্য, এই পদক্ষেপ হামাসের হাতকেই আরও শক্তিশালী করবে। গাজার এই সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীটি গত বছর 7 অক্টোবরে ইসরায়েলে ঢুকে অভিযান চালিয়েছে। ওই অভিযানে 1139 ইসরায়েলি নিহত হয়। একই সঙ্গে বেশ কয়েকজন ইসরায়েলিকেও জিম্মি করে হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে এখন পর্যন্ত 37,400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল দীর্ঘদিন থেকে আর্মেনিয়ায় চিরশত্রু এবং প্রতিবেশী আজারবাইজানকে অস্ত্র সরবরাহ করে আসছে। দুটি দেশের মধ্যে ভূখণ্ড নিয়ে বিরোধ রয়েছে। হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানের পার্লামেন্ট। গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিসে মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয়। নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের 2 ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে। এর আগে গত 8 মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিসে নামো ইয়ান্দাগনে পাশ হয়েছিল বিলটি। বৃহস্পতিবার পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিসে মিলির প্রেস সেন্টার থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিজাব বা এই জাতীয় মস্তক আবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। যদিও তাজিকিস্তানের 98% মানুষ মুসলিম। কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে। এতে বলা হয়েছে, মুখ ঢাকা হিজাব ব্যবহার করলে তাকে $700 সমপরিমাণ অর্থ জরিমানা করা হবে। যেসব কোম্পানি তার কর্মচারীদের হিজাব পরার অনুমতি দেবে তাদের জরিমানা করা হবে $3,500। সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের জন্য এই বিলে আরও কঠোর বিধানের কথা বলা হয়েছে।
তাদের জরিমানা গুনতে হবে $4,800 থেকে $5,100। এই বিলে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় শিশুদের উৎসবে অংশগ্রহণ এবং উপহার আদান প্রদানের ব্যাপারেও কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের প্রতি ছুটির সময় শিশুদের যথাযথ শিক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 2007 সাল থেকে হিজাব, ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে। তার পরের বছরগুলোতে হিজাবের উপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে। এর পরপরই শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হিজাব নিষিদ্ধ করা হয়। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন। মূলত তাজিকিস্তানের সংস্কৃতি, ঐতিহ্য ও পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। 2017 সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বানও জানানো হয়েছিল। নিম্ন আদালতে জামিন পেয়েও মুক্তি পেলেন না ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হাইকোর্টের নির্দেশে তাকে আরও 3 দিন তিহার জেলে থাকতে হবে। বৃহস্পতিবার দিল্লির নিম্ন আদালতে আবগারি নীতি মামলায় জামিন পেয়েছিলেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল, কিন্তু ওই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নির্দেশ 48 ঘণ্টা স্থগিত রাখার আবেদন জানায়। বিচারক সেই আবেদন তাৎক্ষণিক গ্রাহ্য না করায় শুক্রবার সকালে ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই শুনানিতে সিদ্ধান্ত হয় আগামী 2-3 দিনের মধ্যে জামিন বিষয়ে চূড়ান্ত মতামত জানাবে আদালত। সে পর্যন্ত কেজরিওয়ালকে তিহার জেলেই থাকতে হবে। 1 লাখ রুপির বন্ডে কেজরিওয়ালের শুক্রবারই জামিন পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তার দল শোভাযাত্রা কর্মসূচিরও আয়োজন করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।